দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের প্রাচীনতম একটি স্থাপনা লক্ষ্মীপুর পিতাকা জামে মসজিদের সামনে। প্রায় ৩০০ বছরের পুরানো এই মসজিদে এখনো নিয়মিত ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করে। বরাবরই আমরা ধর্মভীরু মানুষ। প্রতি শুক্রবার জুমার নামাজের সময় প্রতিটি মসজিদে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি হয়তো তাই জানান দেয়। এছাড়াও প্রায় প্রতিটি এলাকায় হয় বাৎসরিক ওয়াজ মাহফিল, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলেম ওলামারা এসে বয়ান করে। তাদের বয়ান শুনতে সেখানে উপস্থিত হয় হাজার হাজার মানুষ, আর সেই বয়ান শুনেই তারা চেষ্টা করে সেই অনুযায়ী আমল করতে। আখিরাতের জন্য কিছু অ্যানালাইসিস করতে হবে। আর তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদানা কুররাতু আয়ুনিনা আবু। সবাই চায় তার সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক। একসময় মসজিদ এবং কাচারিঘরের মক্তব্য ছিল ধর্মীয় শিক্ষার প্রধান একটি মাধ্যম, কিন্তু কালের বিবর্তনে এখন কাচারিঘর বিলুপ্ত প্রায়, আর সেই জায়গাটি দখল করে নিয়েছে মাদ্রাসা। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে আধুনিক শিক্ষা। সন্তানের শিক্ষা জীবনের শুরুতে সকলেরই পছন্দ মাদ্রাসা, তাই তো এখন মাদ্রাসার ছড়াছড়ি। প্রতিটি পাড়ায় এবং মহল্লায় নুরানি হাফেজি নাম দিয়ে গড়ে উঠেছে অসংখ্য মাদ্রাসা। তার মধ্যে গুটি কয়েক মাদ্রাসার পাঠদান এবং শিক্ষার মান প্রশংসনীয় হলেও বাকি যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে নেই পর্যাপ্ত শিক্ষার্থী। তাছাড়া রয়েছে নানান অভিযোগ। তাহলে এই মাদ্রাসাগুলো চলছে কি করে, ব্যয় নির্বাহ করছে কিভাবে, তারা এত মাদ্রাসাই বা হচ্ছে কেন? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এবারে আমরা সাজিয়েছি আমাদের অনুসন্ধানী প্রতিবেদন অসঙ্গতি। লক্ষ্মীপুর সদর উপজেলার বাস টার্মিনাল থেকে উত্তর তেমনি বাস স্ট্যান্ড পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক। এই 1.5 কিলোমিটার সড়কের দুপাশে রয়েছে 14টি নুরানি ও হাফেজি মাদ্রাসা। তার মধ্যে বেসিক সংলগ্ন একটি ভবনের একটি কক্ষে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করছেন হাফেজ হোসেন আহমদ। সেই সাথে একই কক্ষে মাত্র 5 শিক্ষার্থী নিয়ে চলছে মাদ্রাসা কার্যক্রম। কক্ষের ভিতরে আল কুরআন একাডেমি মাদ্রাসার নাম দিয়ে একটি ব্যানার লাগানো থাকলেও বাইরে নেই কোনো সাইনবোর্ড। কেন বাইরে সাইনবোর্ড নেই, এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করি আমরা। জানতে পারি চলতি বছরের অক্টোবর মাসের 6 তারিখে মার্কাজুল ফুরকান ওয়াজ সুন্নাহ নামক একটি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হন হাফেজ হোসেন আহমেদ। কেন তিনি চাকরিচ্যুত হলেন জানতে লক্ষ্মীপুর সদর উপজেলা 13 বিকি বাজারে অবস্থিত মার্কাজুল ফুরকান ওয়াজ সুন্নাহ মাদ্রাসায় সেখানে আমরা জানতে পারি নানান অনিয়ম এবং শিক্ষার্থীদের নির্যাতন করায় তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য সাইফুল ইসলাম নামের একজন শিক্ষার্থীকে হাত পুড়িয়ে দেওয়া, পা বেঁধে ঝুলিয়ে রেখে আমানুল্লাহ নামের একজন শিক্ষার্থীকে মারধর, এছাড়াও আরমান হোসেন নামের এক শিক্ষার্থীকে চড় মেরে কান ফাটিয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বারবার সংশোধন হওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তার ভিন্ন এই মানসিকতা থেকে বের হতে পারেননি বলেই চাকরিচ্যুত করা হয় তাকে। নামে হুজুর একদম চাকরির জন্য আসে। অনেকক্ষণ করে ওই আমরা বিজ্ঞাপনে দেওয়াতে, ফেসবুকে দেওয়াতে ওনার সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হতে উনি এখানে আসে। আসার পরে আমরা এখানে তাকে জুবাইর সাহেব, আব্দুল আজিজ সাহেব অনেকে আমরা কী করি এখানে নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পর আমরাও তার আচার ব্যবহার ভালো দেখি এবং দেশের খবর নিলাম যে উনি ভালো রিপোর্ট পাই, ওনাকে এখানে আমরা চাকরিতে নিয়োগ। কিছুদিন পরে সে এইভাবে পোলাবাইনকে মারধর করতে চায়। একটা ছেলের হাতটা দুবারে দিয়ে ধরে আপনার হাত দিয়ে হাতের এ পর্যন্ত জ্বালাই ফেলাইছে, এখনো বর্তমানে আছে। আরেকটা ছেলের সে আপনার ওই চোবলাইয়া আপনার কান টান ফাটাই ফেলাইছে। আরেকটা ছেলের সে ওই জানালার লগে ঠ্যাং করে দিয়ে আপনার ওই মারধর করছে। আর ওনার নামে ওই যে নারী কেলেঙ্কারি আছে, কোথায় চাকরি করছে, ওখানে ওনার মা মেয়ে লোকগুলো বলে নিয়ে আসছে। এইভাবে ওনার নানান কুকীর্তি ঘটনা দেখে আমরা তাকে এখান থেকে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছি। চাকরিচ্যুত হোসেন আহমেদ কোথাও চাকুরি না পেয়ে নিজেই ওই মাদ্রাসার এক অভিভাবকের সহযোগিতায় খুলে বসেন একটি মাদ্রাসা। প্রতিষ্ঠাতা করা হয় ওই অভিভাবককে। মাদ্রাসায় 5 জন শিক্ষার্থী
তার মধ্যে একজন ওই অভিভাবকের ছেলে। বাকি 4 জনের পরিচয় জানতেই বেরিয়ে এলো আরেকটি ঘটনা। মার্কাজুল ফুরকান ওয়াস সুন্নাহ মাদ্রাসায় চাকরি নেওয়ার আগে নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত দারুল মাআরিফ নামে মাদ্রাসাতে চাকরি করতেন হাফেজ হোসেন আহমেদ। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মনির হোসেন তার সন্তানও পড়তো একই মাদ্রাসায়। সেই সুবাদে তার স্ত্রীর আসা যাওয়া হতো মাদ্রাসায়। এক পর্যায়ে তার সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়েন হোসেন আহমেদ। বাধ্য হয়ে স্ত্রীকে ডিভোর্স দেন মনির হোসেন। ডিভোর্সের পর সে 2 সন্তানের জননী সেই নারীকে বিয়ে করেন হোসেন আহমেদ। নতুন চাকরি নিয়ে চলে আসেন লক্ষ্মীপুরে, সাথে মনির হোসেনের 2 সন্তান। তার প্রতিষ্ঠা করা নতুন মাদ্রাসায় 5 জন শিক্ষার্থীর মধ্যে একজন সেই মনির হোসেনের বড় ছেলে। সাধারণত আমরা বাচ্চারা যখন পড়া না শোনা বা একটু এলোমেলো করে আমরা স্বাভাবিক শাসন করি। তো এরকম হয়েছে আমার বিষয়টা, ছোট্ট একটা বাচ্চা, তার হাতাটা এরকম গোটানো ছিল। তো অনেকদিন যাবৎ পড়া শোনায় না। তো আমাকে আমার সহযোগী উস্তাদ যিনি আছেন উনি আমাকে বললো যে হুজুর এই পড়াশোনা নাকি একটু অন্তত হালকা হলেও পানিশমেন্ট, শাস্তি দেয়, যাতে করে সে ভয় পায় পড়াটা দেয়। তো আমি কী করলাম, বাচ্চাটার আমরা যেভাবে কোলার ধরি স্বাভাবিক ভয়ের জন্য, কোলার ধরে একটু কাছে টানে আনলাম এবং কাছে টেনে ধরলাম, মাধ্যমে এরকম একটা অবস্থা। আমি তাকে শাসন বাড়ি দিয়ে গেলাম। তো কিন্তু সে বারবার ছুটে যাওয়ার চেষ্টা করছিল। আমি বুঝতে পারছি এই জন্য সে তো ভয়ে এরকম করতেছে বারবার। কিন্তু আল্লাহ হেফাজত করুক, ভুলে তার হাতের এই জায়গাটা আমার পায়ের পাশের বোতলটার সাথে লেগে গেছে। সেই জন্য সে মতো যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি। পরবর্তীতে হঠাৎ যখন ছেড়ে দিয়েছি, হুজুর আমার হাত শেষ, তিনি দেখলাম যে এখানে একটু প্রশ্ন উঠে গেছে। গরম পানি শেখ ছিল, বাচ্চার পা চামড়া নরম, ফুসকে উঠে গেছে। এটার জন্য আমি প্রথমে ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করানোর পরে দেখলাম যে মোটামুটি শুকে আসছে। এরপরে 1 সপ্তাহ ছুটি দিছি। থাপড়ের কথা বলা নেই, তার অভিভাবক এসে বলছে আপনাকে তার কান টানছে, কান টানার কারণে তার কান ফাটে গেছে, রক্ত বেরোছে। তো ওই ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কি মনে হয় কোনো বাচ্চার যদি কান টানে আর কান টানার কারণে যদি কান ফাটে যায়, কান পড়তে পারে, আপনার কাছে কি এরকম এটা কি স্বাভাবিক এরকম মনে হয়? না না, উনি তো বলছে কান টানলেই আপনার পর্দা ফাটাই গেছে। কিন্তু এখন আপনার কাছে আমি শুনি কি থাপড় দিয়ে কান ফাটাইছি। থাপড় যদি হয় তাহলে এটা আশঙ্কা। কানটা ফাটলো কিভাবে? কান ফাটা আমি জানি না। সে বাড়িতে ছুটি দিয়ে গেছে, গিয়ে 1 সপ্তাহ ছিল বাড়িতে। 1 সপ্তাহ পরে তার অভিভাবক আসি, সেও আসছে, তার অভিভাবক আসে, বলছে তার কানের পর্দা ফাটে। আর 5 ঝুলের যেটা এটা আমি আল্লাহু আলাম, আমি নিজেও শুনি। আমার পার্সোনাল ব্যক্তি হিসেবে মানুষের অতীত থাকতে পারে। ওখান থেকে 5 তারিখে এসে আমি এখন নতুন প্রতিষ্ঠান দিয়েছি। সর্বোপরি শেষ কথাটা হচ্ছে আমি ওখান থেকে এখন চলে আসছি। হাফেজ হোসেন আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের আব্দুল সাত্তার ও বিবি মরিয়মের ছেলে। প্রিয় দর্শক, মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটুক, মানসম্পন্ন মাদ্রাসা গড়ে উঠুক, এমনটাই আমরা চাই। তবে হোসেন আহমদের মতো শিক্ষক কোনো মাদ্রাসায় শিক্ষাদান করুক, এটা কখনোই আমাদের কাম্য নয়। কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের এই প্রতিবেদন। তার মধ্যে একটি উত্তর হয়তো আপনারা পেয়ে গেছেন, কেন এত মাদ্রাসা হচ্ছে। এ ধরনের কিছু শিক্ষক সমাজের ধর্মভীরু বিত্তবান কোনো ব্যক্তিকে টার্গেট করেই গড়ে তোলেন মাদ্রাসা। তবে সবগুলো মাদ্রাসাতে একইভাবে প্রতিষ্ঠিত হয় তা কিন্তু নয়। মহৎ উদ্দেশ্য নিয়ে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতেই কিন্তু প্রতিষ্ঠিত হয় বেশিরভাগ মাদ্রাসা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি খুঁজতে চাই। লক্ষ্মীপুরের পুরাতন গোহাটা রোডে অবস্থিত নূরে মদিনা ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা 43 জন আবাসিক সহ 65 জন শিক্ষার্থী নিয়ে পরিচালনা করা হচ্ছে এই মাদ্রাসাটি। শিক্ষক রয়েছেন 4 জন। শিক্ষার্থীদের মাসিক ফি যা আসে তা প্রতিষ্ঠানটি খরচের তুলনায় অপ্রতুল। ব্যক্তিগতভাবে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও নিয়মিত বিভিন্ন ব্যক্তির থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে চলছে এই মাদ্রাসা। মাঝে মধ্যে ফেসবুক পোস্ট করে সহযোগিতা আবেদন করেন মাদ্রাসাটির পরিচালক এবং প্রতিষ্ঠাতা মাওলানা ফয়সাল আহমদ। অভিযোগ রয়েছে ইফতারের জন্য অনুদানে টাকা সংগ্রহের পর তা আত্মসাতের। বর্তমানে আমাদের মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন 65 জন। আমাদের আবাসিকে যারা মাদ্রাসায় থেকে পড়ে এমন ছাত্র রয়েছে 43 জন। আর বর্তমানে আমাদের মাদ্রাসায় শিক্ষক রয়েছে 4 জন, একজন স্টাফ, সর্বমোট 5 জন। আমাদের মাদ্রাসার যে আয় হয় ছাত্রদের বেতন দিয়া, সেটা দিয়ে আমাদের মাদ্রাসা মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। অনেক সময় আপনার যখন জরুরত হয় তখন বললে অনেক ভাইরা অনেক সময় এগিয়ে এসেছেন, তবে যেটা আমাদের সব সময় প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না আর কি। আর গত গরমের মৌসুমে আমাদের সামাজিক সংগঠনের এক বড় ভাইকে বলছিলাম,
উনি 3টা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন। এ বিষয়ে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল বলেন, জেলায় গড়ে ওঠা নুরালী ও হাফেজি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে জেলাভিত্তিক কমিটি করে তদারকি প্রয়োজন। এছাড়াও মাদ্রাসা শিক্ষার বিকাশ ঘটাতে সরকারিভাবে প্রাইমারি স্কুলের ন্যায় মাদ্রাসা শিক্ষা কার্যক্রমে চালু করার দাবি জানান তিনি। আনাচে কানাচে নিজস্ব অর্থায়নে, নিজস্ব ব্যবস্থাপনায় তারা অনেকগুলো নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা তারা পরিচালনা করেন। এই বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যোগ্য শিক্ষকের অভাব। অভিভাবকরা তারা ভক্তি শ্রদ্ধা করেই সন্তানদেরকে দেন, কিন্তু যোগ্য শিক্ষকের অভাবে বা যারা শিক্ষকতা করেন তাদের উপযুক্ত ট্রেনিংয়ের অভাবে এই প্রাথমিক পর্যায়ের আমাদের এই সন্তানগুলো উপযুক্ত শিক্ষা কাঙ্ক্ষিত মানে পায় না। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যায় যে মাদ্রাসার ঘর, আসবাবপত্র এগুলিও যেই মানে হওয়া দরকার সেই মানে নাই। কোনো কোনো জায়গায় ছাত্রদেরকে শাসন করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়। হিফজ মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসা সহ প্রাথমিক পর্যায়ের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যদি একটা জিলাওয়ারি, প্রত্যেক জিলাওয়ারি যদি একটা কমিটি থাকে, যেই কমিটি দেশের যোগ্য আলেম এবং শিক্ষার সাথে যাদের ভালো সম্পর্ক আছে এইরকম লোকদেরকে নিয়ে যদি একটা কমিটি থাকে যারা এগুলো দেখাশোনা করবেন, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলোর একটা সমাধান হতে পারে। মাদ্রাসা শিক্ষাকে সরকারি এবং বেসরকারিভাবে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ তাআলা বর্তমান সরকার এবং আগামী দিনে যারা এই দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদেরকে দেশ গঠনে এই প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। দর্শক, আপনার চোখে দেখা, আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অসঙ্গতির বিষয়ে জানাতে পারেন আমাদের, আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরব। এবার বিদায়ের পালা। আবারও সমাজের কোনো অসঙ্গতি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।